দেখো এটা হচ্ছে তোমার হেগেলের যে আইডিয়ালিজম, হেগেলের আইডিয়ালিজমটা আজকে দেখবো, অ্যাবসলিউট আইডিয়ালিজমটা। আমরা কিন্তু ইউনিট 6-এ যাওয়ার আগে পুরো মানে ওয়েস্টার্ন ফিলোসফির একদম এনসিয়েন্ট থেকে শুরু করে, থেলস থেকে শুরু করে একেবারে কান্ট পর্যন্ত, এবং কান্টের পরে কান্টের দর্শনটাকে ক্রিটিক করেছিল কিন্তু হেগেল। হেগেল কিছুটা বিরোধিতা করেছিল হেগেলের অ্যাবসলিউটিজম, এবং হেগেল এবং ব্রাডলের আবার অ্যাবসলিউট আইডিয়ালিজম, যেটা এটাকে ক্রিটিক করে কিন্তু আমাদের ওয়েস্টার্ন কন্টেম্পোরারি ফিলোসফিটা কিন্তু তৈরি হয়েছে। তাহলে প্রথমে যেহেতু হেগেলের স্পেশালি অ্যাবসলিউট আইডিয়ালিজমটাকে ক্রিটিক করে, হেগেলকে ক্রিটিক করে ওয়েস্টার্ন ফিলোসফিটা চালু হয়েছে, মানে ইউনিট 6-এ যেটা ওয়েস্টার্ন কন্টেম্পোরারি ফিলোসফি, তার জন্য হেগেলের দর্শনটাকে আমাদেরকে ভালো করে জানতে হবে। হেগেলের দর্শনটা জানবো। হেগেলের দর্শনের মধ্যে দুটো মূল পার্ট রয়েছে, একটা তোমার তান্ত্রিক পদ্ধতি যেটা, আর একটা হচ্ছে তোমার অ্যাবসলিউট আইডিয়ালিজম। এই দুটোকে জানবো শর্টে, ছোট করে, অবশ্য বিস্তারিত নয়। বিস্তারিত ক্লাস ইউনিট 2 এর জন্য যখন করা হয়েছে তখন হয়েছে, বা যদি বাকি আছে করিয়ে দেবো। আর তারপরে হচ্ছে আরেকদিন করাবো, সেটা হচ্ছে ব্রাডলের আইডিয়ালিজমটা, অ্যাবসলিউট আইডিয়ালিজম। এই দুটোকে ভালো করে বুঝবো। বুঝার পরে এদের যে দর্শনটাকে কিভাবে ক্রিটিক করেছে এবং ক্রিটিক করে ওয়েস্টার্ন কন্টেম্পোরারি ফিলোসফি তৈরি হয়েছে, সেটা তারপরে সেখানে ঢুকবো। তোমার কোশ্চেনটা এটা কিন্তু খুবই রিপিটেড প্রশ্ন আছে, যে অ্যাবসলিউট আইডিয়ালিজমটা কার, বা হেগেলের আইডিয়ালিজমের কি নাম। সেটা হচ্ছে অ্যাবসলিউট আইডিয়ালিজম, পরম ভাববাদ আমরা জানি। তাহলে এখানে দেখো, ইন দ্য ওয়েস্টার্ন ফিলোসফি, এর আগের দিনে কিন্তু একদম থেলস থেকে শুরু করে একদম যত সব রয়েছে তোমার, ওইদিকে তোমার ডেকার্স, লাইবনিজ, তারপরে তোমার লক, বার্কলে, হিউম, ওগুলো সব ডিটেলসে কিন্তু একদম থেলস থেকে শুরু করে পুরোটা হয়েছে। মানে পুরোটা সংক্ষেপে আগের দিনে ক্লাসে করেছি। ফাল্গুনি, তুমি আগের দিনে ক্লাস করোনি, রেকর্ডটা শুনে নেবে। তাহলে পুরোটা হওয়ার পরে হেগেলের দর্শন পাই আমরা। কান্টকে কিন্তু কিছু কিছু ক্রিটিক করেছে, কান্টের দর্শনটা, সেটা আমরা দেখতে পাবো এখন। এবারে দেখো যে ইন দ্য ওয়েস্টার্ন ফিলোসফি দেয়ার আর 3 প্রমিনেন্ট স্কুলস অফ আইডিয়ালিজম। তাহলে আইডিয়ালিজম হচ্ছে গোটা ওয়েস্টার্ন ফিলোসফিতে 3 রকমের আইডিয়ালিজম আমরা পড়েছি, দেখেওছি, তোমরা জানো সবাই। সেটা কি? একটা হচ্ছে তোমার অবজেক্টিভ আইডিয়ালিজম, সাবজেক্টিভ আইডিয়ালিজম, আর তোমার পরম ভাববাদ, অ্যাবসলিউট আইডিয়ালিজম। তাহলে দে আর অবজেক্টিভ আইডিয়ালিজম, সাবজেক্টিভ আইডিয়ালিজম আর অ্যাবসলিউট, তিনটে হয়ে গেল। তাহলে অবজেক্টিভ আইডিয়ালিজম কারা কারা? প্লেটোস যে আইডিয়া, সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করেছে কি? অবজেক্টিভ আইডিয়ালিজম। অ্যান্ড বার্কলের যে আইডিয়ালিজম, সেটা হচ্ছে সাবজেক্টিভ আইডিয়ালিজম। যদি কোনো জনের কোশ্চেন পড়ে যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুটোতে মানে সুইঙ্গিং করেছে, একবার সাবজেক্টিভ একবার অবজেক্টিভ, এরকম ভাবে কোন দার্শনিক বলছে যে তার আইডিয়ালিজমটা, তখন কিন্তু অবশ্যই আনসার দেবে বার্কলে। বার্কলে কখনো সাবজেক্টিভ কখনো অবজেক্টিভ কিন্তু বলে। তার দর্শনটা যদি পড়ি আমরা দেখতে পাবো। কিন্তু আমরা যদি এসেস্ট পারসিপি, এই যে ফিলোসফিক্যাল থটটা বার্কলের, এই থটটাকে কিন্তু ব্যাখ্যা করতে গিয়ে, বা এই থটটা কিন্তু তৈরি করেছে সাবজেক্টিভ আইডিয়ালিজম। তাহলে ফাইনালি আমরা ধরি যে বার্কলে সাবজেক্টিভ আইডিয়ালিজম, কিন্তু বার্কলে দর্শনটা যখন পড়বে দেখতে পাবে যে কখনো সাবজেক্টিভ বলছে যেন, কখনো অবজেক্টিভ বলছে। কিন্তু ফাইনালে এলাম তাহলে কি, সেটা হচ্ছে সাবজেক্টিভ আইডিয়ালিজম। কিসের জন্য? এসেস্ট পারসিপি, এটাই, এই যে থটটা এটাই তৈরি করছে। নেক্সট দেখো, হেগেল এবং ব্রাডলি, এরা হচ্ছে রিপ্রেজেন্ট করছে অ্যাবসলিউট আইডিয়ালিজম। মাস্ট বি মনে রাখবে, হেগেলের আইডিয়ালিজম তো অ্যাবসলিউট আইডিয়ালিজম আমরা পড়ি এবং লিখি, অনেকবার এক্সাম দিয়েছি। কিন্তু তার সাথে ব্রাডলিরও যেটা আইডিয়ালিজম, সেটাও হচ্ছে তোমার পরম ভাববাদ। বোথ অ্যাকসেপ্ট আলটিমেট রিয়েলিটি, নাথিং, রিয়েলিটি ইজ নাথিং বাট অ্যাবসলিউট। আলটিমেট রিয়েলিটি কি? পরম। এরপরে দেখো, টু আন্ডারস্ট্যান্ড হেগেলস আইডিয়ালিজম উই হ্যাভ টু প্রসিড থ্রু হিজ ফিলোসফিক্যাল মেথড ডায়ালেকটিক। তাহলে আমরা যদি হেগেলের যে আইডিয়ালিজমটা এখন বুঝবো আজকে, কালকে আমরা যদি শেষ না হয় না হবে হেগেলটা, আর একটু কালকে শুরু হেগেলের যেটা বাকি থাকবে সেটুকু করে, ব্রাডলেটা শর্টে আছে, ব্রাডলে আইডিয়ালিজমটা করিয়ে দেবো। তাহলে দেখো, হেগেলটা এখন আমরা শুরু করছি। হেগেলের যে আইডিয়ালিজম সেটা কি করছে? ফিলোসফিক্যাল যে মেথডটা, তাহলে হেগেল তার ফিলোসফিটাকে যে ব্যাখ্যা করেছে কোন মেথডে? সেটা হচ্ছে ডায়ালেকটিক্যাল মেথডে। তার হেগেলের যে ফিলোসফিটা কি? অ্যাবসলিউট আইডিয়ালিজম। অ্যাবসলিউট আইডিয়ালিজমটাকে সে ব্যাখ্যা করতে চেয়েছে কোন পদ্ধতিতে করেছে, কোন ওয়েতে করেছে, বা তার ফিলোসফিক্যাল মেথডটা কি? সেটা হলো ডায়ালেকটিক। ইনফ্যাক্ট হেগেলস এর আইডিয়ালিজম হ্যাজ অ্যাট লিস্ট 2 পার্ট। হেগেলের আইডিয়ালিজমটা তাহলে কি হলো? সেটা হচ্ছে 2 পার্ট, দুটো পার্ট। একটা হচ্ছে প্রসেসটার নাম হলো ডায়ালেকটিক্যাল, আর যেটা প্রকাশ করতে চেয়েছে সেটা হলো কি? আইডিয়ালিজম। তাহলে এটা হচ্ছে দুটো রয়েছে, 2 পার্টস। ওয়ান ইজ দ্য মেথড অফ ডিসকাশন
হুইচ লিডস টু এস্টাবলিশ এ ফিলোসফিক্যাল, এটাকে কি বলছে, মেটাফিজিক্যাল ডক্ট্রিন। মেটাফিজিক্যাল ডক্ট্রিনটা কি ছিল হেগেলের, তাহলে দেখো বলছে ইট ইজ দ্য লজিক অফ হেগেল। মেটাফিজিক্যাল ডক্ট্রিনটা কি, এটা হচ্ছে লজিক বলেছে, কিন্তু লজিক অফ হেগেল, হেগেলের লজিক এটা কোনটা, মেটাফিজিক্যাল ডক্ট্রিনটা। মেটাফিজিক্যাল ডক্ট্রিনটা কি ছিল, সেটাতে কি ডিসকাস হয়েছিল, যে হুইচ হ্যাজ বিন ডিসকাসড ইন হিজ বুক, কোন বইতে করেছিল। তাহলে যদি বলা হয় মেটাফিজিক্যাল ডক্ট্রিনটা কোন বইতে আলোচনা করা হয়েছিল, লজিক অফ হেগেল, হেগেলের লজিক যেটা আলোচনা করেছিল সেটা কোন বুকে, সেটা হচ্ছে সায়েন্স অফ লজিক। এটা কে লিখেছিল, হেগেল নিজে লিখেছিল। তাহলে হেগেলের একটা বইয়ের নাম পাওয়া গেল, একদম পুরো ইয়ে করে নাও। 1 নম্বর হেগেলের ভাববাদ হচ্ছে পরম ভাববাদ। 2 নম্বর হেগেলের ফিলোসফিক্যাল মেথড কি, সেটা হচ্ছে ডায়ালেকটিক। 3 নম্বর হেগেলের যে আইডিয়ালিজম, সেটা কটা পার্ট ছিল, 2টো পার্ট, একটা ছিল তোমার ডায়ালেকটিক, অপরটা ছিল আইডিয়ালিজম। তাহলে হেগেলের যে লজিকের ব্যাখ্যাটা, লজিক অফ হেগেল, সেটা হচ্ছে মেটাফিজিক্যাল যে ডক্ট্রিন গুলো সেটাকে লজিক অফ হেগেল বলেছে। এটা কোন বুকে ছিল, সায়েন্স অফ লজিক। এটার অথরকে হেগেল নিজে। এগুলো কিন্তু শর্ট করে, এত বড় নোট আমি কিন্তু গোটা বুক থেকে মানে 20টা পেজ থেকে আমি তোমাদেরকে 3টে-4টা পেজ দিচ্ছি। এই 3টে-4টা পেজ থেকে তোমরা আবার মানে 5-6টা পয়েন্ট করে এরকম করে খাতাতে বানিয়ে নাও। তাহলে সায়েন্স অফ লজিক। তোমাদের যদি শুনতে কারো কিছু প্রবলেম হয় আমাকে কিন্তু ইমিডিয়েট জানাবে, হ্যাঁ। চলো, এরপর হচ্ছে দ্য সেকেন্ড পার্ট অফ হেগেলস আইডিয়ালিজম কি হলো, হিজ মেটাফিজিক্যাল থিওরি। সেটা হচ্ছে মেটাফিজিক্যাল থটটা কি ছিল, সেটা লজিক্যাল থট গুলো। আর মেটাফিজিক্যাল যে থিওরিটা কি ছিল, সেটা হচ্ছে তোমার অ্যাবসলিউট আইডিয়ালিজম। এটা কি হয়েছে, অ্যানাদার বুক অ্যাবসলিউট আইডিয়ালিজম। তাহলে কোন বইতে আলোচনা রয়েছে, সেটা হচ্ছে ফেনোমেনোলজি অফ স্পিরিট। হেগেলের এটা হলো ফেনোমেনোলজি অফ স্পিরিট। এটা কিন্তু খুব ফেমাস বুক, এটা বারবার কোশ্চেন আসে, একদম নোট করে নাও খাতাতে। নাও উই হ্যাভ টু সি, এখন আমরা দেখবো যে হেগেল কিভাবে এই আইডিয়ালিজমটাকে মানে প্রকাশ করেছে ইন দিস 2 পার্ট, 2টো পার্ট, 1 বাই 1 মানে একটা করে একটার পর একটা আলোচনা করা হবে। আমরা প্রথমে ডায়ালেকটিকটা দেখবো, তারপরে এই ডায়ালেকটিক্যাল মেথডে কিভাবে আইডিয়ালিজমটাকে প্রতিষ্ঠা করেছে সেটা দেখবো। এখানে দেখলাম যে উই ক্যান ফাইন্ড 2 টার্ম অপারেটিভ করেছে হেগেল ডায়ালেকটিক্যাল মেথডে, সেটা হচ্ছে কি কন্ট্রাডিকশন এবং সাবলেশন। Hegel says that everything is inherently contradictory and in the sense that this law is in contrast to others express. হ্যাঁ বলো, কিছু বলছো? দেখো হেগেলের মতে কি, সে বলছে সবকিছু কিন্তু মানে ইনহারেন্টলি কিন্তু কন্ট্রাডিক্টরি সবকিছুর মধ্যে। যখন আমাদের যে বডিটা জন্মগতভাবে আমরা যে বডিটা পেয়েছি, বডির মধ্যে দেখো জড়ও রয়েছে। অ্যাকচুয়ালি বডিটা তো জড়ো, প্রাণটা যখন চলে যাবে, মারা যাবে মানুষ, তখন জড়ো হয়ে যাবে। আর তার মধ্যে কিন্তু সোলটাও রয়েছে। তাহলে দুটো কিন্তু কন্ট্রাডিক্টরি, একটা জীব একটা অজীব। ঠিক সেইভাবে এভরিথিং ইজ ইনহারেন্টলি কন্ট্রাডিক্টরি, এটাই হচ্ছে হেগেলের দর্শনের মূল কথা। এবং এই কন্ট্রাডিক্টরিটার মধ্যেই কিন্তু সিমিলারিটি রয়েছে। কন্ট্রাডিক্টরি মানে দুটোকে নিয়েই কিন্তু আমাদের থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিস হবে। সেই প্রসেসটা কিন্তু আমরা অ্যাবসলিউট আইডিয়ালিজম প্রতিষ্ঠা করতে যে পাবো। আচ্ছা, ইট ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল প্রিজুডিসেস অফ লজিক হিতার্ডো আন্ডারস্টুড। এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা এই হেগেলের এই দর্শনটা পড়েছি, বলছে এটা একটা ফান্ডামেন্টাল, এটা লজিকের এটা একটা কুসংস্কার। যেটা কি অর্ডিনারি থিঙ্কিং, মানে আমরা সাধারণভাবে যেটা চিন্তা করি বা সাধারণভাবে যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা কুসংস্কার। দ্যাট কন্ট্রাডিকশন ইজ নট সো ক্যারেক্টারিস্টিক্যালি এসেন্সিয়াল অ্যান্ড ইমানেন্ট এ ডিটারমিনেশন অ্যাজ আইডেন্টিটি। বলছে এই যে কন্ট্রাডিকশন, দেখো কন্ট্রাডিকশনটাকে বলতে চাইছে ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক্যালি এসেন্সিয়াল। বলছে এটা যে এসেন্সিয়াল সেটাই নয়, যে একটা থিসিস রয়েছে অ্যান্টিথিসিস রয়েছে এটাই যে এসেন্সিয়াল সেটা না। এই মানে মাইনাসটা শুধু এসেন্সিয়াল সেটা না, থিসিসটা যেরকম রয়েছে অ্যান্টিথিসিসটা রয়েছে, দুটোই কিন্তু সেম ভাবে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু সে বলছে তার দর্শনেতে। If it were a question of grading two determination, they had to kept separate, then contradiction would have to taken as a profounder determination and more characteristics essence. For as against contradiction, identity is merely the determination of simple immediate of dead being, and contradiction is the root of all movement. এই লাইনটা মনে রাখবে, যে contradiction is the root of all movement and vitality. It is only in so far as something has a contradiction within it moves. মানে বলতে চাইছে যে থিসিস, অ্যান্টিথিসিস আর সিনথেসিসের যে প্রসেসটা, এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করছে। বলতে চাইছে যে দেখো, তাহলে এখানে হচ্ছে তোমার
কন্ট্রাডিকশন ইজ দ্য রুট অফ অল মুভমেন্ট অ্যান্ড ভাইরালিটি, এই ওয়ার্ডটা কিন্তু মনে রাখবে, নোট করে নেবে, যেগুলো যেগুলো আলাদা আলাদা করে বলছি শর্টে নোট করে নেবে। এখানে দেখো আমরা যে ডায়ালেকট্রিক্যাল মেথডটা পড়লাম হেগেলের, মানে এখানে শর্টে কিন্তু এটা ইন ব্রিফে লিখেছি, কিন্তু ডায়ালেকট্রিক্যাল মেথডটাকে পয়েন্ট পয়েন্ট করে ছোট ছোট করে যদি বুঝতে চাই তাহলে কিভাবে বুঝবো, দেখো সাধারণভাবে বুঝার জন্য each and everything by nature are contradictory, contradiction is inherent everything, এটা আগেই বললাম, যখন আমাদের বডিটাই বলছি সমস্ত কিছু তো কন্ট্রাডিক্টরি রয়েছে। এখন আলো এবং অন্ধকার, যদি অন্ধকার না থাকে আলোর কোনো ভ্যালু আছে, এবং আলো না থাকলে অন্ধকারের ভ্যালু আছে, সেরকম প্রত্যেকটা বিষয় কিন্তু কন্ট্রাডিক্টরি। আর একটা কথা বলো তো, ধরো তোমার সাথে তোমার বরের খুব ঝগড়া, ঠিক আছে, তখন তুমি ঘরের কিন্তু সংসারে সুখী হতে চাও, মানে অ্যাকচুয়ালি আমরা সবাই অ্যাবসলিউট হতে চাই, পরম ঈশ্বরকে পেতে চাই, কথা বলবে এই টাইমটা অন্তত শুধু। তাহলে তোমার বরের সাথে খুব ঝগড়া, তুমি সংসারে সুখী হতে গেলে তোমার বরকে মানে নেগেশন, ও তুমি পজিশন মানে থিসিস, তোমার বর হচ্ছে নেগেশন অ্যান্টিথিসিস, এবারে তোমাকে হচ্ছে তোমার থিসিস অ্যান্টিথিসিস, আর একটা কি বলে লাস্টেরটা কি বলে ভুলে গেছি, থাক, ওটাকে একসঙ্গে মার্জ করে যেটা হবে, তাহলে তোমাকে পরমে পৌঁছতে হবে। তাহলে পরমে পৌঁছতে গেলে তোমার বরকে বাদ দিয়ে তুমি পৌঁছবে, নাকি তোমার বরকে তোমার দলে নিয়ে নিলে তোমার সংসারটা সুখী হবে, এটা আগে বলো। বাদ কেন দেবো, বাদ দেবে না, তাহলে বাদ না দিলেই তোমার দলে নিয়ে নিলে হবে, বুঝতে পারছো? নেগেশন খারাপ, কিন্তু তারপর খারাপ বলতে আমি ওইভাবে বলছি না, নেগেশন অর্থে বলছি। তাহলে নেগেশন জিনিসগুলোকে যদি আমি পজিটিভের মধ্যে টেনে নিই, এবং তাহলে কি হবে, ওটা কিন্তু সমস্ত পজিটিভের মধ্যে সমস্ত নেগেশনটা কিন্তু ঢুকে যাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু পজিটিভিটি আর নেগেটিভিটি দুটো কিন্তু সেম গুরুত্বপূর্ণ। তাহলে ল অফ কন্ট্রাডিকশন shows that truth and the essential নেচার অফ থিংস ইন কন্ট্রাস্ট ইন আদার থিংস, বলতে চাইছে যে স্পেশালি যেটা ট্রুথ, যেটা সত্য বা যেটা এসেন্সিয়াল, মানে নেচার অফ দ্য থিংস, প্রকৃতির যে নেচারটা আছে, বলছে একটা থেকে একটা কন্ট্রাডিকশন মানে আলাদা। ধরো তুমি ছেলে ও মেয়ে, কিন্তু তোমাদের দুজনকে নিয়েই তো একটা সংসার হয়েছে, আমার বডিটা এবং আমার ভেতরের যে আত্মা সোলটা, দুটোকে নিয়েই তো আমার বডিটা তৈরি হয়েছে। আমার বডিটা মানে আমি যে মানুষটা, আমার বডিটাকে বাদ দিয়ে কি সম্ভব, না আমার আত্মাটাকে বাদ দিয়ে সম্ভব? তাহলে দুটোকে নিয়েই সত্য, এটাই বলতে চাইছে। ল অফ কন্ট্রাডিকশন শোজ ট্রুথ আর এসেন্সিয়াল নেচার অফ থিংস হলো ইন কন্ট্রাস্ট টু আদার থিংস, অপরটার থেকে আলাদা হলেও কিন্তু ওই দুটোকে নিয়েই হচ্ছে সত্যতা। এক্সাম্পল দিচ্ছি দেখো, এ ইজ থিং হু ইজ কন্ট্রাডিক্টরি টু বি, তাহলে এটা হচ্ছে কি কন্ট্রাডিক্টরি, বি এর সাথে কন্ট্রাডিক্টরি। ইট মিনস হোয়াট ইজ দ্য নেচার অফ এ ইজ নট সেম নেচার অফ বি, তার মানে কি হলো, এটা কিন্তু বি এর সঙ্গে সমান না, আলাদা, এ আলাদা জিনিস বি আলাদা জিনিস। বোথ নেচার ইজ কন্ট্রাডিক্টরি, দুটোই দুজনের কন্ট্রাডিক্টরি, এ বি নয় বি এ নয়, মানে তুমি মেয়ে তুমি এবং আমি যদি ছেলে হয় তাহলে আমি তুমি না তুমি আমি না, এরা আলাদা আলাদা। তাহলে বিকজ বি কামস থ্রু দ্য প্রসেস অফ কন্ট্রাডিক্ট এ, তাহলে এ হচ্ছে বি এর কন্ট্রাডিক্ট, বি হচ্ছে এর কন্ট্রাডিক্ট। আবার এভাবে দেখতে পারি, এ নেগেশন এ অ্যান্ড দেন বি, তারপরে বি আসছে, সো দ্য নেচার অফ এ কোয়াইট ডিফারেন্ট বি, মানে অ্যাকচুয়ালি এ এবং বি এর মধ্যে পার্থক্য রয়েছে। কন্ট্রাডিকশন ডাজ নট মিন টু ডিটারমাইন আইডেন্টিটি এসেন্সিয়ালি ইমানেন্টলি, ইন আদার ওয়ার্ড কন্ট্রাডিকশন অফ এ দ্যাট ইজ নেগেশন এ, মানে কন্ট্রাডিকশন এ যদি বলা হয় যে এর নেগেশন কি, এর কন্ট্রাডিকশন মানে বিরুদ্ধতা কি, তাহলে নেগেশন এ। বি এর কন্ট্রাডিকশন কি, নেগেশন বি। আবার বলছে যে এর কন্ট্রাডিকশন তো নেগেশন এ হলো, ঠিক আছে, এই নেগেশন এ থেকে বলছে এটা পজিটিভ, এটা নেগেটিভ, নেগেটিভ, এই দুটো থেকে আবার বি হয়ে যাচ্ছে, সেটা বি এর নতুন সৃষ্টি হচ্ছে, কিন্তু আবার এটার থেকেও আলাদা হয়ে যাচ্ছে। তাই বলছে এ ইজ নট আইডেন্টিক্যাল টু বি, এ কিন্তু বি এর সাথে আইডেন্টিক্যাল নয়, কিন্তু এ ইজ নেগেশন এ, যেটা হচ্ছে নেগেশন এ, আর নেগেশন এটা হচ্ছে বি, এরকম করে বলছে, মানে এটা হচ্ছে নতুন সৃষ্টি হচ্ছে বি। বি ইজ এ নিউ থিং হুইচ কামস থ্রু দ্য প্রসেস অফ নেগেশন এ, তাহলে বিটা কোথা থেকে এসছে, নেগেশন এ থেকে এসছে। দেখো শুধু এ হলে এটাকে আমি কিন্তু বি বলতে পারবো, বলতে পারবো না, এটাকে বি বলতে পারছি না, তাহলে নেগেশন এটাকে বি বলতে পারবো তো না, নেগেশন এটাকে বি বলে দিলাম। এরপর আবার বলছে এই এটা বিটা সমান নয়, কিন্তু এর কন্ট্রাডিকশনটা বি, আবার এই নেগেশন এ আর বি দুটোও সমান নয়, এটা হচ্ছে নতুন ক্রিয়েশন, নতুন সৃষ্টি। এটা হচ্ছে প্রথম একবারে বুঝতে পারবে না, হেগেলের দর্শনটা একটু কঠিনই, আমাদের ক্ষেত্রে এটা প্রবলেমটা হয়েছে, প্রথমে কিন্তু বারবার পড়ার পরে একবার পড়েছি দুবার পড়েছি কোনো কিছুই মাথায় ঢুকেনি, তারপরে বুঝে বুঝে পড়তে পড়তে মাথাতে এসেছে। তোমাকে কতটা বোঝাতে পারছি জানি না, ক্লাসটা দুবার তিনবার করে শুনবে, দরকার পড়লে নিজে পড়ে যেখানটা যেখানে প্রবলেম হচ্ছে নেক্সট দিন ক্লাসে বলবে।
প্লাস আমি তোমাদেরকে বাংলা নোট একটা দিয়ে দেবো, বাংলা নোটটাও পড়বে। আর আচ্ছা এটা ঠিক আছে, এটা বাংলা নোট। হ্যাঁ এটা সহজ আছে এই জন্য এটা দিলাম, ইংলিশটা এখানটায় সহজ করে দিয়েছে একদম শর্টে। বাংলা নোটটা দেবো, ওটা 3-4 বার পড়বো কম করে। আর আমি বাংলা ক্লাস হেগেলের একদিন করিয়ে দেবো, তাহলে বাংলা ক্লাসটাও করবে, তারপরে এই ক্লাসটা 2-3 বার করবে, তারপরে পড়বে, তখন হবে। একটু কঠিনই আছে এই দর্শনটা। এরপর হচ্ছে বি ইজ নট দ্য এন্ড অফ কন্ট্রাডিকশন বাট ইট ইজ অলসো ইটস ওন কন্ট্রাডিকশন। দেখো বলছে বি ইজ নট দ্য এন্ড অফ কন্ট্রাডিকশন। বি প্রথমে কি ছিল, বি, বি এর নেগেশন বি, নেগেশন বি হলেই যে কন্ট্রাডিকশনটা শেষ হয়ে গেল সেটাও না, কিন্তু ইট হ্যাজ অলসো ইটস ওন কন্ট্রাডিকশন হচ্ছে, এটা বিটার আবার নিজস্ব কন্ট্রাডিকশন হচ্ছে নেগেশন বি। নেগেশন বি হচ্ছে তাহলে যে হুইচ গোজ টু কন্ট্রাস্ট সি, বলে এটা আবার কি হচ্ছে, নেগেশন বি থেকে হচ্ছে তোমার সি হয়ে যাচ্ছে, তাহলে সি থেকে আবার হয়ে যাচ্ছে নেগেশন সি, নেগেশন সি থেকে তৈরি হচ্ছে নতুন একটা কি ডি। একটা জিনিস মনে রাখবো, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস, এই যে তিনটে, এটাকে দিয়েছে হেগেল। এখানে এ এ যদি হয় থিসিস, নেগেশন এ হবে অ্যান্টিথিসিস, অ্যান্টি মানে আমরা বিপরীত জানি, আর এখানে বি তৈরি হয়ে গেল, তাহলে এটা হচ্ছে থিসিস, অ্যান্টিথিসিস, বিটা যখন তৈরি হলো এটা হচ্ছে সিনথেসিস। বিটা কি করে হলো, এই দুটোকে নিয়ে হলো, ঠিক আছে, দুটো বিরুদ্ধতা মাস্ট বি গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে মূলত। দেয়ারফর কন্ট্রাডিকশন ইজ দ্য রুট অফ অল মুভমেন্ট, তাহলে এই যে বিরুদ্ধতা, এ এর নেগেশন হচ্ছে বি, সরি এ এর নেগেশন নেগেশন বি, নেগেশন বি থেকে হলো বি, আবার বি এর নেগেশন কি হচ্ছে নতুন করে আবার হয় না যে থিসিস এর পরে সিনথেসিস এর পরে ওটা আবার অ্যান্টিথিসিস হয়, তাহলে বি এর অ্যান্টিথিসিস কি নেগেশন বি, তাহলে নেগেশন বি থেকে আবার নতুন একটা ক্রিয়েশন সিনথেসিস হবে, সেটা কি সি, তাহলে সি এর আবার যদি অ্যান্টিথিসিস হয় তাহলে নেগেশন সি, নেগেশন সি এর সিনথেসিস কি হবে নতুন সৃষ্টি ডি, এরকম করে প্রসেসটা চলছে, তাই তো। এটা হচ্ছে এবিসিডি দিয়ে দেখাচ্ছি, এরকম ভাবে আমাদের পুরো জগৎটা ওইভাবেই চলছে। আমাদের জগতে গাছপালা আমরা যা কিছু রয়েছে, প্রত্যেকটা মানুষ, সমস্ত কিছু কিন্তু এই যে কন্ট্রাডিকশন, বিরুদ্ধতা, মানে এই যে অ্যাক্টিভিটি, এই যে মুভমেন্ট, এই মুভমেন্টে কিন্তু জগৎটা চলছে হেগেলের দর্শনের, এটাই হচ্ছে মূল কথা। আর হেগেল এটাকেই বলেছে ডায়নামিক পদ্ধতি, দ্বান্দ্বিক পদ্ধতি, মানে একটার সঙ্গে একটা দ্বন্দ্ব, একটার সঙ্গে একটা দ্বন্দ্ব, দ্বন্দ্বর পরেই নতুন সৃষ্টি হয়েছে। যেগুলো বললাম এগুলো ইংলিশে লেখা আছে, এতক্ষণ তো বললাম। হেগেলের দর্শনটা কিন্তু তোমার কান্টের দর্শনের কিছুটা বিরোধিতা করে। কান্ট কি বলেছে যে প্রকৃত যে সত্তা, ঠিক আছে, সেটা আমরা দেখতে পাই না। আর হেগেলের যে দর্শনটা তৈরি হয়েছে, মানে আমাদের যে বিশ্ব আত্মা বা বিশ্ব সোল বা বিশ্ব মন যেটা, সেটা হচ্ছে পরম সৎ বস্তু, এটা কিন্তু বলেছে হেগেল। আর এই যে হেগেলের যে মূল তত্ত্বটা, এটাকে কিন্তু আবার গাইস্ট বা গেস্ট বলতে পারো, বা ঘোস্ট, এরকম করে নাম দেওয়া যায়, যেটা হচ্ছে সর্বোত্তম ধারণা বলেছে বা পরম ধারণা। সেই পরম ধারণাটা হেগেল কি নাম দিয়েছে, গাইস্ট বা গেস্ট বলতে পারো। তাহলে এই পরম ধারণাটা হচ্ছে শুদ্ধ আত্মা বা স্পিরিট। আর হেগেল এই শুদ্ধ স্পিরিট বা পরম আত্মা এটাই কিন্তু প্রকাশ করতে চেয়েছে হেগেলের দর্শনে, যা অ্যাবসলিউট আইডিয়ালিজম বা পরম ধারণা যেটা। আর কান্ট কি বলেছে, কান্ট ওখানে তার দর্শনে বলতে গিয়ে বলেছিল যে আমরা যে পরম বলে যদি কোনো কিছু থাকেও, বা রিয়েলিটি বলে যদি কোনো কিছু থাকে, সেই রিয়েলিটিটা কি সেটা আমরা জানতে পারি না। আমরা জানতে পারি কি, সেটা হচ্ছে বাইরের বস্তুগুলোকে জানতে পারি, অবভাষিক ভাববাদ, মানে হেগেলের ভাববাদটাকে ওই জন্য নাম দিয়েছে অবভাষিক ভাববাদ। এই অবভাষিক ভাববাদটাকে আমরা জানতে পারি, বা বাইরের বস্তুগুলোকে আমরা জানতে পারি, মানে কোনো একটা রিয়েলিটি যেটা, ধরো 12টা ক্যাটেগরির মধ্যে, যে কান্টের মধ্যে কি আমরা রিয়েলিটিকে জানতে গেলে কি করি, বা জ্ঞান অর্জন করতে গেলে 12টা ক্যাটেগরির মধ্য দিয়ে কিন্তু যাই। আর এই ক্যাটেগরির মধ্য দিয়ে যাওয়ার টাইমে আসলে যেতে গিয়ে আমরা কিন্তু আসল যে রিয়েলিটি সেটাকে আমরা জানতে পারি না, কান্ট বলবে। হেগেল এখানে বলছে না, হেগেল বিরুদ্ধতা করছে, হেগেল বলছে চাইছে যে না, এরকম যদি হয় সেটা হচ্ছে অজ্ঞেয়বাদ হয়ে যাচ্ছে। কান্টের ওই জন্য তোমার ইয়েটাকে অজ্ঞেয়বাদ বলা হয় থাকে, জ্ঞানতাত্ত্বিক যে মতবাদটা, ওই যে আত্মা, জ্ঞাতা, মন যেটা মানে আমরা, এবং সদবস্তুর মধ্যে সকল প্রকার সংযোগ সূত্র ছিন্ন করে কান্ট জ্ঞানতাত্ত্বিক মতবাদকে অজ্ঞেয়বাদ বলেছে। মানে হচ্ছে কান্ট বলেছে না 12টা ক্যাটেগরির মধ্যে দিয়ে জানতে চাই, আমরা রিয়েলিটিকে জানতে পারি না, ফেনোমেনন আর নোমেনা দুটো বলেছে না, ফেনোমেনা গুলোকে মানে বাইরের বস্তুগুলোকে জানতে পারি, আর নোমেনা গুলোকে জানতে পারি না, কান্ট এটা বলেছে। তো হেগেল বলতে চাইছে না, দুটোকেই জানতে পারি, দুটোই সেম গুরুত্বপূর্ণ। আমাদের বডির যেমন বডির মানে এই যে জড় পদার্থটা আর আত্মাটা দুটো যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সেইভাবে কিন্তু দুটোকেই গুরুত্বপূর্ণ।
এই হেগেলের একটা উক্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, থট ইজ রিয়েলিটি, রিয়েলিটি ইজ থট। ঠিক আছে, তো হেগেল এই জন্যই বলেছে যে দুটোকেই জানতে পারা যায় এবং গুরুত্বপূর্ণ। তাহলে হেগেলের যে ভাববাদটা কাদের দ্বারা প্রভাবিত হয়েছিল সেটা দেখো, সেটা হচ্ছে পারমেনালিস্ট, প্লেটো, অ্যারিস্টটলের পরাতাত্ত্বিক যে মতবাদ সেটার দ্বারা প্রভাবিত হয়েছিল কিছুটা, এবং কান্টের ফেনোমেনালিস্টিক আইডিয়ালিজম যেটা অবভাষিক ভাববাদের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল, এবং অবভাষিক ভাববাদকে ক্রিটিক করে তার নিজের আইডিয়ালিজমটা তৈরি করেছিল তোমার হেগেল। তাহলে হেগেল যেটা কি বলছে জ্ঞানের ক্ষেত্রে, তাহলে কি বলছে, জ্ঞানের আকারগুলিকে মানে পূর্বত সিদ্ধ, যেটা পূর্বত সিদ্ধ বলতে তোমার ক্যাটেগরি গুলিকে কান্ট বলেছে, তাহলে পূর্বত সিদ্ধ যেটা সেইগুলোকে বলতে যাচ্ছে স্বীকার করেছে, তবে রিয়েলিটিকে অস্বীকার সে কিন্তু করেনি। যেটা কান্ট করেছিল রিয়েলিটিকে অস্বীকার, মানে রিয়েলিটি নাই সেটা নয়, কান্ট বলেছিল রিয়েলিটি আছে, নোমেনা আছে, কিন্তু সেগুলো আমরা জানতে পারি না, আমরা শুধু ফেনোমেনা গুলোই জানতে পারি। ঠিক আছে, এটা শর্টে ছোট করে এখন বলা হলো। এই হেগেলের দর্শনটাকে আরো বিস্তারিত ভাবে পড়াতে হবে। হেগেলের দর্শনটাকে তো ক্রিটিক করে তোমার ইউনিট 6 এর ওয়েস্টার্ন কন্টেম্পোরারি ফিলোসফিটা এসেছে, তো হেগেলের দর্শনটা ব্রাডেল এটা ভালো করে বুঝে করবে। তো আজকে এতটাই থাকলো, তোমার নেটের গন্ডগোল করছো বলছো, ডিটেলস আর একদিন এই হেগেলটা পড়িয়ে দেবো, আর ব্রাডেল এটা আর একদিন দুজন আলাদা করে পড়িয়ে তারপরে তোমার ইউনিট 6 এ মেন ঢুকবে। ঠিক আছে, আজকে এখানেই রেখে দেবো।